This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে মোদ্দা কথা কাঞ্চন মল্লিক কিন্তু হাতে হাতে টের পেলেন যে কোথায় কোথায় তিনি ভুল করেছেন এবং তার দলের ওই সংসদ প্রার্থী তিনি শুধু নন, বাকি সবাই প্রত্যেকেই কিন্তু তাকে কি নজরে দেখছেন। এবং সবথেকে বড় কথা, তিনি একজন জনপ্রতিনিধি, তো জনগণকে নিয়ে থাকতে হয়। সাধারণ মানুষ তাকে নিয়ে কি ভাবছেন, কি চোখে দেখছেন, সেটা কিন্তু পরিষ্কার বুঝে গেলেন তিনি। দেখুন, কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া নয়, কিন্তু জনপ্রতিনিধিদের কত বিষয়ে কতটা সতর্ক হওয়া দরকার, এটা কিন্তু এটা ক্লাসিক্যাল কেস হিস্ট্রি হয়ে রইল। এটা দেখে অনেকে পরবর্তী ক্ষেত্রে শিক্ষা নিতে পারেন। আর সবথেকে বড় কথা, কোনো মানুষকেই ছোট করার অভ্যেসটা কিন্তু ভালো না, কারণ আপনি যাকে নিচে করবেন সে কিন্তু একটা সময় আপনাকেই নিচে টানবে। এইগুলো আমরা শুনেছি, আপনাকে দেখে বুঝলাম। তবে হ্যাঁ, কাঞ্চন মল্লিকের ওজন বেশি নয়। নিজেই মজা করে বলেন যে তার ওয়েট 50-এর ঘরে, টর্চ মারলে নাকি হাড়গোড় দেখা যায়, আলাদা করে এক্স-রে করতে হয় না। এরকম একজন মানুষ, হ্যাঁ, যিনি নিজেই নিজের রোগা চেহারা নিয়ে মজা করেন, তাকে কি খুব ভারী মনে হচ্ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কিন্তু ভোটের সময়, মানে অন্য সময় যাই হোক, ভোটের সময় সবার ওপর ভোটই সত্য অত নেতাদের কাছে। তাই শ্রীরামপুরের মহিলা ভোটারদের কাছে কাঞ্চনের ইমেজ কল্যাণ ব্যানার্জির চিন্তার কারণ হতেই পারে। হয়তো সেজন্যই কাঞ্চনকে প্রচারের মাঝে অফলোড করে দিলেন। এই পর্যন্ত না হয় বুঝলাম, কিন্তু উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি করবেন? তিনি কি শ্রেয়া পাণ্ডেকে এবার অফলোড করবেন? দেখুন, শ্রেয়া পাণ্ডে তো তার সঙ্গে থাকছেন, তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন প্রচারের সময় থাকছেন। রোজভ্যালি চিটফান্ড মামলায় সিবিআই যে চূড়ান্ত চার্জশিট পেশ করেছে, তাতে কিন্তু শ্রেয়া পাণ্ডের নাম রয়েছে। ভুবনেশ্বরের বিশেষ আদালতে যে ফাইনাল চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারীরা, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে শ্রেয়ার নাম রয়েছে। এবং গোয়েন্দারা বলেছেন যে শ্রেয়ার ইন্টেরিয়ার ডিজাইনিং সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন ছিল রোজভ্যালির। তিনি নাকি প্রভাব খাটিয়ে ওই চিটফান্ড সংস্থার কাছ থেকে প্রায় 2.5 কোটি টাকা আদায় করেছিলেন এবং সেই কোম্পানির টাকাতেই নাকি বিদেশ ঘুরে এসেছিলেন। একদম পুরো লিস্ট দিয়ে তারা দেখিয়েছেন যতবার তিনি বিদেশ গেছিলেন ততবার নাকি তিনি টাকা পেয়েছেন। 2017 সালের 23 জানুয়ারি এই রোজভ্যালি মামলাতেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। বেশ কিছুদিন তিনি ভুবনেশ্বরের জেলে বন্দী ছিলেন। নিজে যে ভার বইছেন, সেই ভারের সঙ্গে বাড়তি ভার যোগ করে, মানে বাড়তি চাপ কি নিতে পারবেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী? নাকি আজকের পর তার প্রচারে শ্রেয়াকে আর না রাখার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় অনুরোধ করবেন তৃণমূল নেতৃত্বকে? আমাদের বেশ মনে আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষই তাপস রায় তৃণমূলে থাকতেই প্রতিপক্ষ ছিলেন, এখন তো বিজেপিতে গিয়ে তার বিরুদ্ধে ভোটেই দাঁড়িয়ে পড়েছেন। তিনি কিন্তু বলেছেন, আগেও বলেছিলেন, আবার বলেছেন, শ্রেয়ার বিরুদ্ধে তিনি সিবিআইকে চিঠি লিখবেন, এমনকি বাকিদের নিয়েও লিখবেন। কেন রোজভ্যালি মামলা নিয়ে অনেক দিন কেন্দ্রীয় গোয়েন্দারা কোনো উচ্চবাচ্য করছেন না, সেটা জানতে চাইবেন। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী, দেখুন, চিঠিটা কবে লিখবেন বা লিখে ফেলেছেন কিনা আমরা জানি না, কিন্তু চিটফান্ড তদন্তে সিবিআই শুধু উচ্চবাচ্যই করলো না, এই অভিযুক্তর তালিকায় শ্রেয়ার নাম রেখে ওই উত্তর কলকাতায় তাপস রায় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়াইটাকেই অন্যরকম মাত্রা দিল। আমরা শ্রেয়ার সাথে যোগাযোগ করেছিলাম, আমাদের রিপোর্টারকে শ্রেয়া জানিয়েছেন যে এত পুরনো একটা মামলা, এই বিষয়ে তিনি আর কোনো কথা বলতে চাইছেন না। মামলা পুরনো, এটা তো সত্যি, কিন্তু একটা কথা আছে না, পুরনো চালিত ভাতে বাড়ে, তাই না? আরও একটা কথা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যতটা সহজে কাঞ্চন মূল্য চোকাতে পেরেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি তত সহজে শ্রেয়াকে অফলোড করতে পারবেন, ঝেড়ে ফেলতে পারবেন? সবচেয়ে বড় কথা, এই চার্জশিটে, ফাইনাল চার্জশিটে সিবিআই কিন্তু উল্লেখ করেছে প্রথম চার্জশিটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এটা তো এতদিন সেভাবে প্রকাশ্যে আসেনি। এবার এই কথাটা যখন এখন প্রকাশ্যে এসে গেল, একেবারে ভোটের মুখে, হয়তো শুনলেন কল্যাণবাবু কি বললেন, একের জন্য সমষ্টিকে তিনি অস্বীকার করতে পারবেন না।
আর এক্ষেত্রে মোদ্দা ব্যাপারটা তো ক্ষুদ্রতর স্বার্থকে বৃহত্তর স্বার্থের জন্য পরিত্যাগ করতে নেতারা কোনো কালেই পিছপা হন না, দলও হয় না, রাজনৈতিক দল তো। তো এই যে নামটা এসে গেল, এরপর দলের কাছে কি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সত্যিই ভারী লাগবে, বা কতটা ভারী লাগবে, বা কত সময় পর্যন্ত বহনযোগ্য মনে হবে? এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। একটা কথা বলি, সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পাণ্ডের একটা জায়গায় মিল আছে, দুজনই রোজ ভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। একজন বিলে আছে আর একজনের চার্জশিটে, সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআইকে এবং ইডিকে চিঠি লিখব, কেন ওপেন হবে না এই রোজ ভ্যালি কেস। খারাপ লাগে, দুঃখ লাগে। সাধনদা আমার অত্যন্ত প্রিয় দাদা ছিলেন, আমি তাকে খুবই শ্রদ্ধা করতাম। এটাও ঘটনা, তিনি আমাকে খুবই ভালোবাসতেন। আরও পরে বলবো, অনেক আছে, এই রোজ ভ্যালিটাই একমাত্র নয়। 136 দিন জেলে তো এমনি ছিল না, আমার চিঠি রেডি রয়েছে, কালকেই ছেড়ে দিতে পারি।